ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় ওয়াটার বাস চালুর উদ্যোগে যুক্ত হতে পারে বেসরকারি খাত, জানালেন সেতুমন্ত্রী। এবং পুরনো ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে বিএনপি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজধানী যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ এবং যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও কার্যকর করতে ঢাকার চারপাশে নৌপথগুলো সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় তিনি নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সভায় ঢাকার চারপাশের নৌপথে যাত্রী পরিবহনে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে তাদের ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বর্ধনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীর তীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদী কেন্দ্রিক সৌন্দর্য বৃদ্ধি পায়। রাজধানী ঢাকার চারপাশের নদীপথে আবারও যাত্রীবাহী ওয়াটার বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, নদী দূষণ, নাব্যতা সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও যাত্রী আকর্ষণের বিষয়গুলো সমাধান করে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করে বেসরকারি খাতকে যুক্ত করে ওয়াটার বাস সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে। যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটাও উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। 2 মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে 2 মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। কিন্তু দূষণমুক্ত করে, এখন নদীতে আপনি যাবেন প্রচণ্ড দুর্গন্ধ, আশেপাশে প্রচণ্ড রকমের আবর্জনা, তো সেই সময় কিন্তু যাত্রীরা উৎসাহিত হয় না। সে একটা মনোরম পরিবেশও চায় যে আমি একটা এই ওয়াটারওয়েজ দিয়ে যাচ্ছি, 2 পাশের চমৎকার সৌন্দর্য, পরিবেশটা সুন্দর, পানিগুলি আপনার টলমল করছে, এরকম হলে যাত্রীরা কিন্তু একটু সময় লাগলেও উৎসাহিত হয়। তো ওই যেটা দূষণটা মুক্ত করার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং আমরা এই দূষণ মুক্ত করবার জন্য সরকারের পরিকল্পনা আছে। আর এই ঢাকার চারিপাশে নদীগুলি যাতে ওয়াটার বাস সহ নৌ চলাচলের জন্য যাত্রীরা উপভোগ্য করতে পারে, সেই পরিকল্পনার অংশ হিসেবে আজকে বসা এবং তার জন্য করণীয়গুলি নির্ধারণ করা, এবং সেই কাজগুলি 2 থেকে 3 মাসের মধ্যে চূড়ান্তভাবে আরেকবার বসে করণীয় নির্ধারণ এবং কিছু করণীয় ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, তার অগ্রগতি পর্যালোচনা হবে। ক্ষমতাসীন বিএনপির কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিফলন দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার রাজধানী জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত জান দেব জুলাই দেব না শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। বিরোধী দলীয় নেতা বলেন, দীর্ঘদিন দমন পীড়নের শিকার হওয়ার পরও বিএনপি এখন বিরোধী মত দমন, দলীয় লোকদের গুরুত্বপূর্ণ নিরপেক্ষ পদে নিয়োগ এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অপপ্রচার ও চাপ প্রয়োগের পথেই হাঁটছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ সহ অনেকেই বক্তব্য রাখেন। এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য! আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দি করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরে মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের ফোনের ব্যাপার বলেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। তো সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন।
সরকারি সমালোচনা অপরাধ নয়, তবে রাষ্ট্রের বিরুদ্ধাচরণ অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, সভ্যতার ইতিহাসে সাংবাদিকতা এমন এক অবস্থানে পৌঁছেছে যে কাগজে কলমে রাষ্ট্রের অঙ্গ না হলেও এটি রাষ্ট্রের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, সাংবাদিকতার কাজ শুধু তথ্য সংগ্রহ বা সত্য অনুসন্ধান নয়, সেই সত্যকে জনকল্যাণের দিকে পরিচালিত করাও গুরুত্বপূর্ণ দায়িত্ব। মুক্ত সাংবাদিকতার জন্য ৭৩-এর আইনটি সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সাংবাদিকতার জন্য সত্য উদ্ঘাটন এবং বস্তুনিষ্ঠতা এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, আর একটা জনকল্যাণের দিকে ধাবিত করার যে দায়িত্ব, যেটা টু সাম এক্সটেন্ট অ্যাক্টিভিজম, অবশ্যই এটা একটা বড় কাজ। এবং সাংবাদিকতার জগতে, সাংবাদিকতার বাতায়নে এই অ্যাক্টিভিজম যারা করছেন তারা অবশ্যই অনেক বড় কাজ করছেন। উনি তো নিশ্চিত যে তিনি তথ্যের সংগ্রহ, তথ্যের ব্যবস্থাপনা, তথ্যের উপস্থাপনা সবটাই উনি একটা কল্যাণমুখী কাজে করছেন। সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রোববার নিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তাদের নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল। এদিন দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা। অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্তদের উদ্দেশ্যে বলেন, আইন কর্মকর্তারা স্বচ্ছভাবে কাজ করবে, দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে অবস্থান থাকবে তাদের। এর আগে ৩০ জুলাই ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়। দেখুন, আসলে তো আমরা যারা অ্যাটর্নি জেনারেল সহ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, তারা সবাই কিন্তু রাষ্ট্রের পক্ষের আইনজীবী। সুতরাং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে প্রত্যাশা করে যে যে যেখানে দায়িত্ব পালন করবে না কেন তারা অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে, সততার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করবে। আমি প্রত্যাশা করি যারা নিযুক্ত হয়েছেন এই অফিসে, রাষ্ট্রের পক্ষ থেকে দায়িত্ব পেয়েছেন, এটা একটা গুরু দায়িত্ব, এবং তারা তাদের কর্মনিষ্ঠা, সততা এবং দেশপ্রেমের ভিত্তিতে তাদের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশের সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। দুদকের করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলায় আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছিল। দুবাইয়ের আদালত জামিন মঞ্জুর করলেও তার পাসপোর্ট আদালতের হেফাজতেই থাকবে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। এদিকে বাংলাদেশ পুলিশ সদর দপ্তর বলছে, তার জামিনের বিষয়ে তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য নেই। বিসিএস নন ক্যাডার পদে সুপারিশের ক্ষেত্রে মেধা তালিকা প্রকাশে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কোনো আইনি বাধা নেই এবং এটি বিধিমালার একটি বাধ্যবাধকতা মর্মে পূর্ণাঙ্গ রায় দিয়েছেন হাইকোর্ট। রোববার রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করা হয়। এর আগে ৪৩তম বিসিএস পরীক্ষার নন ক্যাডার নিয়োগ প্রক্রিয়ায় পিএসসির গৃহীত কিছু পদক্ষেপের বৈধতাকে কয়েকশো নন ক্যাডার প্রার্থী চ্যালেঞ্জ করে যারা লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন তারা রিট করেন। পরে শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক শেখর সরকার এবং বিচারপতি উর্মি রহমান গত ২৫ জুন রায় দেন। শুনানিতে পিএসসির যুক্তি ছিল, পরবর্তী বিসিএস এর ফলাফল প্রকাশের পর আগের বিসিএস থেকে সুপারিশের সুযোগ নেই। তবে রায়ে আদালত জানান, ২০২৩ সালের বিধিমালা অনুযায়ী সুপারিশ প্রক্রিয়া চালিয়ে যেতে কোনো বাধা নেই। এছাড়া আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ মেধা তালিকা প্রকাশ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। মেধা তালিকা প্রকাশের পর সরকারি দফতরের শূন্য পদের চাহিদা এবং প্রার্থীদের পছন্দ ও মেধার ভিত্তিতে দ্রুত সুপারিশ প্রক্রিয়া শুরু করারও নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। এবারে পুষ্টি চিনিকুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জনগণের আস্থা অর্জন করতে হলে পুলিশকে দলীয় প্রভাবমুক্ত, মানবিক, পেশাদার ও সেবামুখী বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম বিসিএস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রথম পর্যায়ে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে পুলিশ কর্মকর্তাদের সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের
বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। আগামী বছর থেকে ঠাকুরগাঁও মেডিকেল কলেজে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে প্রস্তাবিত এই মেডিকেল কলেজের মূল নির্মাণ কাজ শুরু হবে বলে তিনি নিশ্চিত করেন। রবিবার সকালে ঠাকুরগাঁও ডায়াবেটিক ও স্বাস্থ্যসেবা হাসপাতালে নেপালের সহায়তায় আয়োজিত আই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে আয়োজিত এই চক্ষু শিবির স্থানীয় চক্ষু রোগীদের চিকিৎসায় বড় ভূমিকা রাখবে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এই ধরনের আই ক্যাম্প চালুর পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, জেলার চিকিৎসা সেবার মান বাড়াতে ইতিমধ্যে ঠাকুরগাঁও 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালকে 600 শয্যায় উন্নীত করা হয়েছে। অনুষ্ঠানে নেপাল দূতাবাসের উপপ্রধান প্রতীক কার্কি সহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আমরা একটা মেডিকেল কলেজ এখানে স্থাপন করতে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামী বছর থেকে এখানে ছাত্র ভর্তি শুরু হবে এবং কয়েক বছরের মধ্যেই আপনার মেডিকেল কলেজটি পাকা হয়ে যাবে এবং ছেলেমেয়েরা সবাই সেই মেডিকেল কলেজ পর্যন্ত তারা পড়াশোনা করতে পারবে। আমরা চেষ্টা করছি কাজগুলো যত দ্রুত করা যায় স্বাস্থ্যসেবার ক্ষেত্রে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। রবিবার সকালে পরিদর্শনকালে সরকারি ওষুধ ও জলাতঙ্কের প্রতিষেধক রোগীদের না দেওয়ার সত্যতা পাওয়ায় তিনি দুজনকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সাময়িক বরখাস্ত হওয়া দুজন হলেন মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ জিল্লুর রহমান এবং ভ্যাকসিন প্রদানকারী হেদাতুল ইসলাম। জানা যায়, পরিদর্শনকালে হাসপাতালে সরকারি স্টক থাকা সত্ত্বেও কুকুরের কামড়ে আক্রান্ত এক রোগীকে 1030 টাকা দিয়ে বাহির থেকে ভ্যাকসিন কিনতে বাধ্য করার বিষয়টি মন্ত্রীর নজরে আসে। এতে ক্ষোভ প্রকাশ করে তিনি তৎক্ষণাৎ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পরবর্তীতে মন্ত্রী গোবিন্দগঞ্জের পরিদর্শনের কাজ শেষ করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে যান এবং সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। নরসিংদীর রায়পুরা আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে মোমেন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। রোববার সকালে রায়পুরা উপজেলার চাঁদপুর ইউনিয়নের সদাগর কান্দি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোমেন মিয়া স্থানীয় মৃত ধন মিয়ার ছেলে। স্থানীয় সূত্র জানায়, ফরিদ গ্রুপ ও মোমেন চেয়ারম্যান গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে ফরিদ গ্রুপের লোকজন প্রতিপক্ষের বাড়িতে ঢুকে অতর্কিত হামলা চালায়। এই সময় মোমিন মিয়াকে লক্ষ্য করে গুলি চালানো হলে তিনি মাথায় ও পায়ে গুলিবিদ্ধ হন। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এলাকা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রিটোরিয়ায় টস হেরে ব্যাট করতে নেমে আফ্রিকান পেসার দায়ান গালিমের বোলিংয়ে মাত্র 89 রানে অল আউট হয় জাকির হাসানের দল। জাতীয় দলের পাইপলাইনে থাকা একাধিক ক্রিকেটার থাকলেও ব্যাটিং ব্যর্থতায় বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শীতের সকালে ভেজা উইকেটে বোলাররা বাড়তি সুবিধা পান, তবে ব্যাটাররা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হন। 90 রানের লক্ষ্যে 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ইকবাল হোসেন ইমন ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ান মিলে 3 উইকেট নেন। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফায় শুরু হয়েছে নতুন রাজনৈতিক টানাপোড়েন। সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিয়েছেন কাউন্সিলের একাংশ। দ্য গার্ডিয়ান জানায়, 2026 বিশ্বকাপে মার্কিন ফুটবলার ফ্লোরিন বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগের স্বাধীন তদন্ত দাবি করছেন তারা। বিদ্রোহীরা জরুরি সাধারণ সভা ডেকে ইনফান্তিনোর নেতৃত্বকে চ্যালেঞ্জ জানাতে চান। প্রয়োজনীয় সমর্থন মিলে তার বিরুদ্ধে অনাস্থা ভোটের পথও খুলে যেতে পারে। যদিও আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও কাতারের সমর্থন এখনো রয়েছে ইনফান্তিনোর পক্ষেই। পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার।
ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর। ঢাকায় ওয়াটার বাস চালুর উদ্যোগে যুক্ত হতে পারে বেসরকারি খাত, জানালেন সেতুমন্ত্রী। এবং পুরনো ফ্যাসিবাদের পক্ষে হাঁটছে বিএনপি, মন্তব্য বিরোধী দলীয় নেতার। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।